সিভিল ইঞ্জিনিয়ারিং বাংলা চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। লাস্ট ভিডিওতে আমরা ডিসকাস করেছিলাম একটা ব্রিকের ডাইমেনশন টেস্ট কীভাবে করতে হয় বা টলারেন্স টেস্ট কীভাবে করতে হয়। যদি ভিডিও না দেখে থাকো তাহলে আইদার প্লেলিস্ট সেকশনে যাও, তা না হলে একদম কোণের দিকে একটা আই বাটন পাবে, সেখানে গিয়ে তোমরা ভিডিওটা দেখতে পারো। যেটা প্রমিস করেছিলাম যে আমরা নেক্সট ভিডিওতে, তো এই ভিডিও ওয়াইজ আমরা কম্প্রেসিভ স্ট্রেংথ কীভাবে বের করতে হয় সেটা আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। কোনো টেস্ট শুরু করতে গেলে বা শুরু করার আগে তোমাকে প্রথম জানতে হবে তার আইএস কোডটা কী আছে। তো এই টেস্টের জন্য আইএস কোড যেটা হলো IS 3495। আচ্ছা, এর আবার 4টে ভাগ আছে। তো পার্ট 1 যেটা, সেটা এই কম্প্রেসিভ স্ট্রেংথ ব্রিককে ইমপ্লাই করে, ঠিক আছে। তাহলে আমরা কি করব, আমরা আইএস কোড ওয়াইজ শিখবো, জানবো কিভাবে একটা ব্রিকের কম্প্রেসিভ স্ট্রেংথ বের করা হয়। তারপরে কি জানবো, তারপরে যেটা জানবো সেটা হলো ক্যালকুলেশন কিভাবে করা হয়। তারপর কি জানবো, তারপর আমরা জানবো কিভাবে আমরা কনক্লুড করি বা ডিসিশন নিই যে আলটিমেটলি ব্রিকটা কী ধরনের ব্রিক। আর আমরা জানি যে ব্রিক কত ধরনের হয়, ব্রিক কিন্তু হয় 4 ধরনের: ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি আর ক্লাস ডি। এই 4 ধরনের ব্রিক হয়, ঠিক আছে। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। তাই প্রথমে আমরা আইএস কোড 3495 কী বলছে, কেন বলছে, সেটা আমরা কিন্তু বোঝার, জানার চেষ্টা করব। তো এই হলো আমাদের আইএস কোড। আইএস কোড কত? IS 3494, এই 3495 পার্ট 1 to 4 কি বলছে? দ্য মেথড অফ টেস্ট অফ বার্নড ক্লে বিল্ডিং ব্রিক পার্ট 1। পার্ট 1 হলো ডিটারমিনেশন অফ কম্প্রেসিভ স্ট্রেংথ, পার্ট 2 হলো ওয়াটার অ্যাবজর্পশন, যেটা নেক্সট উইক পড়াবো, পার্ট 3 হলো ইভসোরেশন, পার্ট 4 হলো র্যাপেজ। তো চলো পার্ট 1-এ কী বলছে দেখা যাক। ফার্স্ট স্কোপ কি বলছে না, দ্য স্ট্যান্ডার্ড কভার দ্য মেথড ডিটারমিনেশন কম্প্রেসিভ স্ট্রেংথ। আচ্ছা, এই কম্প্রেসিভ স্ট্রেংথ শুরু করার আগে একটা জিনিস বলে দিই। অনেকেই হতে পারে যে কম্প্রেসিভ ব্যাপারটা জানো না। বেসিক্যালি ধরো একটা এরকম বস্তু আছে, সেই বস্তুকে যদি টুয়ার্ডস দ্য এক্সিস যদি ফোর্স অ্যাপ্লাই করা হয়, তাহলে কী হবে, বস্তুটা আস্তে আস্তে আগের দিকে ছোট হয়ে যাবে, শ্রিঙ্ক করে যাবে। এই ধরনের ফোর্সকে বলা হয় কম্প্রেসিভ ফোর্স, যেটা কিনা কোন দিকে কাজ করে, যেটা কাজ করে টুয়ার্ডস দ্য সেন্টার। তো আমরা ইটের ঠিক সেই কম্প্রেসিভ স্ট্রেংথটাই বের করবো। এই যে লেখা আছে কম্প্রেসিভ স্ট্রেংথ অফ বার্নড ক্লে বিল্ডিং ব্রিক। আচ্ছা, রেফারেন্স কি বলছে, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড IS 5454 না স্যাম্পল। আমরা কটা স্পেসিমেন নেবো, 4টে নেবো না 5টে নেবো, 6টা। জেনারেলি ল্যাবে আমরা 6খানা স্পেসিমেন নিয়ে থাকি, জেনারেলি ল্যাবে আমরা 5টা থেকে 6টা স্পেসিমেন নিয়ে থাকি। তো সেই 5টা 6টা স্পেসিমেন নেবো বা তার বেশি নেবো না কেন, কম নেবো না কেন, সেটা আমাকে কে বলবে না, সেটা আমাদেরকে বলবে IS 54541976, যেটা কিনা মেথড ফর স্যাম্পলিং অফ ক্লে বিল্ডিং ব্রিক। The dimensions shall be measured to the nearest 1 mm. All apparatus should be tested, ঠিক আছে। Number of specimen shall be method, আমি তো বলেই দিয়েছি IS 541976 হবে। এবার মেথড, এখানে কি দুটো আছে, একটা হলো সলিড ব্রিক, একটা হলো তোমার সলিড ব্রিক, একটা হলো পারফোরেটেড ব্রিক্স, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা যেহেতু ব্রিক নিয়ে পড়াশোনা করছি, কনভেনশনাল ব্রিক নিয়ে পড়াশোনা করছি, তো আমরা শুধুমাত্র সলিড ব্রিকটাই পড়ব, আমরা কিন্তু পারফোরেটেড ব্রিকটা পড়ব না। কি বলছে, compression testing machine, the compression plate which shall have a ball sitting in the form of portion। কি বলছে, প্রি কন্ডিশনিং মানে শুরু করার আগে কি করতে হবে বলছে,
রিমুভ unevenness observed in the bed face to provide to smooth parallel face by grinding মানে ধরো একটা ইট আছে, আমি এখানে এই ছবিটা আঁকছি, যদি আনইভেন হয় তাই গ্রাইন্ডিং করে যতটা সম্ভব সেটাকে সমান করতে হবে, তাতে কি আমাদের টেস্টটা করতে সুবিধা হবে। কেন সুবিধা হবে সেটা যখন ক্যালকুলেশন করবো তখন আমরা ঠিক দেখতে পাবো। তারপর কি বলছে, তারপর বলছে না ইমার্স ইন ওয়াটার অ্যাট রুম টেম্পারেচার। এবার কথা হলো তাহলে ঠিক আছে, রুম টেম্পারেচার কত, এটা অনেকেই জিজ্ঞেস করে। মানে ইন্ডিয়ান ওয়েদারে বা ইন্ডিয়ান কন্ডিশনে রুম টেম্পারেচার হলো কত, 27 ডিগ্রি টেম্পারেচার। আমরা যখন সয়েল মেকানিক্স পড়েছি তখন সেখানে কিন্তু আমরা রুম টেম্পারেচার কথা উল্লেখ করেছিলাম। এনিওয়ে, তাহলে আমরা রুম টেম্পারেচার পেলাম, কতক্ষণ আমরা করব না 24 ঘন্টার জন্য করব, 24 ঘন্টার জন্য করব। রিমুভ দ্য স্পেসিমেন অ্যান্ড ড্রেন আউট এনি সারপ্লাস ময়েশ্চার অ্যাট রুম টেম্পারেচার। ফিল দ্য ফ্রগ, আচ্ছা এবার কথা হলো ফিল দ্য ফ্রগ অ্যান্ড এয়ার ভয়েড ইন দ্য বেড ফেস। এবার কথা হলো আমরা কেন এই ফ্রগটাকে ফিল করব, তারও আগে আমরা কেনই বা 24 ঘন্টা জলে রাখবো। চলো বুঝছি ওয়ান বাই ওয়ান করে। ফার্স্ট কি করছি, আমরা ইটটাকে 24 ঘন্টার জন্য স্যান্ড ওয়াটার বাথ দিচ্ছি, আমরা 24 ঘন্টার জন্য দিচ্ছি 110 ডিগ্রি টেম্পারেচার। ধরো ইটটা আছে, এবার আমরা যখন ফ্রগটা ফিল করব সেই ফিলটা কী দিয়ে করবো, মোটর দিয়ে করব। ফ্রগটা যখন ফিল হবে সেটা কি মোটর দিয়ে ফিল হবে। মোটরের মধ্যে কি থাকবে, মোটরের মধ্যে থাকবে সিমেন্ট, কত মানে প্রপোর্শন সেটা পরে বলছি। সিমেন্ট থাকবে, স্যান্ড থাকবে, আর কি থাকবে, ওয়াটার থাকবে, যাতে প্রপার এই পেস্টিংটা তৈরি হয়, যাতে তৈরি হয়। এখন তুমি মনে করো তুমি এখানে আদৌ জল ফল দিলে না, নর্মাল রেখে দিলে, তুমি একটা খটখটে শুকনো ইটের মধ্যে দিয়ে দিলে জল, এবার কি করলে সেখানে ফ্রগটাকে ফিল করছো। ফ্রগটাকে যখন ফিল করবে সেই ফ্রগের মানে মোটরে যে জলটা রাখবে সেই জলটাই তো ব্রিকটা শুষে নেবে। তাহলে আমাদের উদ্দেশ্য কি ফ্রগটাকে ফিল করা, সেক্ষেত্রে কি ফ্রগ ফিল হবে না। দ্যাট ইজ ওয়াই আমরা কি করি না, আগে এটাকে জলের মধ্যে 24 আওয়ার্স রেখে দিই, ঠিক আছে, যাতে ময়েশ্চারটা যা ময়েশ্চার ওর অ্যাবজর্ব করা দরকার যেন সব ময়েশ্চার যেন অ্যাবজর্ব করে নেয়, ও যেন ফার্দার ময়েশ্চার এই ফ্রগ যখন ফিল হবে সেখান থেকে যেন ও না অ্যাবজর্ব করতে পারে। হোপ ইট উইল ক্লিয়ার। বেশ, এবার কথা হলো ফ্রগ তো আমরা ফিল করছি মোটর দিয়ে, এই মোটরের সিমেন্ট কে থাকবে, সিমেন্ট থাকবে, স্যান্ড থাকবে, সিমেন্ট থাকবে 1 কড়া, স্যান্ড থাকবে 3 কড়া, তাহলে আমার প্রপোর্শন কী দাঁড়ালো 1:3। এই অবধি বোঝা গেছে, ব্যাস। কি বলছে দেখো, fill the frog where provided and all void in the bed face flush with the cement mortar, 1 cement clean coarse grade 3 mm and down, store। আচ্ছা এটা তো হয়ে গেল, খুব ভালো কথা। এবার কি করা হবে, এবার বলছে যে স্টোর আন্ডার দ্য ড্যাম জুট ব্যাগ ফর 24 আওয়ার। তাহলে মোটর দিয়ে দিলাম আমরা ফ্রগের মধ্যে। এবার কথা হলো আমরা জুট ব্যাগটা কেন দেবো, মানে ঠিক কী আনন্দে আমি দিতে যাবো জুট ব্যাগটা, আবার সেটা কি ওয়েট জুট ব্যাগ। আবার দেখো আমরা জানি কি সিমেন্টের সাথে যখন ওয়াটার রিয়াকশন করে তখন কি হয়, তখন হিট জেনারেট হয়,
হিট জেনারেট হয়। সেই সময় যদি এই হিটটাকে কাউন্টার অ্যাক্ট করার জন্য কিছু যদি না থাকে বা কিছু যদি না পেয়ে থাকে, তাহলে 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 কিন্তু এই ফ্রগের যে ফিল করা হয়েছে মটার দিয়ে, সেটা কিন্তু কোনো একটা কারণে বা অন্য কোনো দিক দিয়ে ক্র্যাক আসতে পারে। যদি ক্র্যাক এসে যায়, সেক্ষেত্রে আমাদের যে টার্গেট, কী টার্গেট আমাদের, কম্প্রেসিভ স্ট্রেংথ অফ ব্রিক, এই যে টার্গেট, সেটা কিন্তু আমরা ফুলফিল করতে পারবো না। দ্যাট ইজ ওয়াই এটাকে কী করে রাখা হয়, এটাকে যে হয়। কিন্তু এখানেও কোম্পানি শেষ করছে না, এর পরে আবার আরও 3 দিন এর কিন্তু ওয়াটার বাথ হয়। এই যে ফলোড বাই ইমার্শন ইন ক্লিন ওয়াটার ফর 3 ডে। তার মানে একদিনে হয়েও শান্তি হলো না, ফর লঙ্গার টার্ম যদি ইনকেস কোনো ময়েশ্চারও ওখান থেকে যদি নেয়, সেই জন্য সেফার সাইডে 3 দিন কী হলো ওটাকে ক্লিন ওয়াটারে রাখা হবে। আচ্ছা, এবার গল্প কি? এবার গল্প আমার তো 3 দিন ওটা রাখা হয়ে গেছে, ওখান থেকে বার করব, এবার আমরা মেশিনে রাখবো, মেশিনে দেবো, মেশিন থেকে লোড দেবো। কিন্তু কথা হলো, লোডটা কত দেবো? এই যে লেখা আছে ইউনিফর্ম রেট অফ 14 নিউটন পার mm² or 140 kg/s পার মিনিট। পার মিনিট মানে ধরো ফার্স্ট মিনিটে, 1 মিনিট, ধরো ফার্স্ট মিনিটে দেখা গেল 10 নিউটন, সেকেন্ড মিনিটে দেখা যাবে কত, আরও 10-20 নিউটন, থার্ডে। এরকমভাবে আমরা কি করব না, লোডটা দিতে থাকবো। সার্টেন একটা পয়েন্টে গিয়ে দেখবো না, একটা পার্টিকুলার লোডের জন্য ব্রিকটা কিন্তু কি হলো, ব্রিকটা ব্রেক করে গেল। সেই পার্টিকুলার লোডটাকে বলা হয় কম্প্রেসিভ লোড। ঠিক আছে, এবার কথা হলো ক্যালকুলেশন। আই হোপ কারোর কোনো রকম কোনো ডাউট। ক্যালকুলেশন করার আগে কম্প্রেসিভ স্ট্রেংথ বার করবো, মানে কতটা রেজিস্ট করতে পারছে। তার মানে সিম্পল ব্যাপার, ফোর্স পার ইউনিট এরিয়া। এবার আমাকে একটা ভালো করে কথা বলে দেখো তো, এই যে এরিয়াটা হলো, এই এরিয়াটা কার এরিয়া? কার এরিয়া বলো? ব্রিকের এরিয়া। এখন একটা এরিয়া প্লেন আছে, একটা এরিয়া ফ্রগের জন্য ডাউন আছে, তাহলে আমাকে ক্রস সেকশন এরিয়ার জন্য কোনটা ধরতে হবে? ইটস ভেরি ডাউটফুল, কারণ ভেরিয়েশন আছে, ভেরিয়েশন থাকলে আমরা ধরতে পারি না। যদি ইউনিটে থাকতো, একভাবে যদি চলতো, সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারতাম। এবং ফ্রগ থাকাতে কি হয়েছে, আমরা প্রপার এরিয়াটা বার করতে পারছি না। সেই কারণে কি হয়েছে, ফ্রগটাকে বুঝিয়ে দেওয়া হয়েছে, যার ফলে আমরা একটা পাতি এরকম একটা এরিয়া পাই, যেটা দিয়ে কিনা আমি খুব ইজিলিভাবে এরিয়াটা ক্যালকুলেট করতে পারবো। এই জন্য কী হয়, এই জন্য হচ্ছে এরা লেন্থ, ব্রেথ, এর সমস্ত ওরা মাপ নিয়ে রাখে। ওকে, আচ্ছা, এবার কথা হলো যে এই ফোর্সটা করতে হবে না, ফোর্সটার এই লোড, তাহলে কম্প্রেসিভ লোড স্ট্রেংথ কত হলো? কম্প্রেসিভ স্ট্রেংথ ফর 1 নম্বর ব্রিকের জন্য কত হলো না, কোলাপস লোড ডিভাইডেড বাই ক্রস সেকশন এরিয়া। তাহলে এরকম করে আমরা কিন্তু একটা ব্রিকের ক্ষেত্রে তার কম্প্রেসিভ স্ট্রেংথ পেয়ে গেলাম। এবার কথা হলো, এই যে এখানে লেখা আছে স্যাম্পলিংটা কীভাবে হবে, IS 45, এই 5454 দিয়ে। সেক্ষেত্রে আমাকে যতগুলো স্পেসিমেন হবে, সেই প্রত্যেকটা স্পেসিমেনের কিন্তু আমাকে আলাদা করে বের করে অ্যাভারেজ করতে হবে। এই যে ওরা এখানে আছে দেখো, কম্প্রেসিভ স্ট্রেংথের ফর্মুলাটাও দিয়ে দিয়েছে, যেটা আমি বললাম। তাহলে ক্যালকুলেশনটা কীরকম দেখতে হবে? এখান থেকে তো একটা বেরিয়ে গেল, এবার টেবিলটা কীরকম হবে? টেবিল হবে এরকমভাবে, নাম্বার অফ স্পেসিমেন, ডাইমেনশন,
এরিয়া, লোড, compressive স্ট্রেস। নাম্বার 1 তার ডাইমেনশন, এটা প্লাস মাইনাস 1 হলে চলে। তার এরিয়া, তার লোড F1, তার F1 বাই A1, এরকম করে করে স্পেসিমেন 2, স্পেসিমেন 3, স্পেসিমেন 4, স্পেসিমেন 5 এর গল্পগুলো আসতে থাকবে। তারপর কী করবো, তারপর একটা আমরা অ্যাভারেজ ভ্যালু নিয়ে নেবো। এবার দেখা গেলো অ্যাভারেজ ভ্যালু নিয়ে এলো সে 9.2%। এই অ্যাভারেজটা এলো, এই অ্যাভারেজ যেটা হবে সেটা পার্টিকুলার ওই লটের ব্রিকের কম্প্রেসিভ স্ট্রেংথ। তাহলে আশা করি কোনো ডাউট হয়নি। তাও যদি ডাউট থেকে থাকে নির্দ্বিধায় আমাকে কমেন্ট বক্সে জানা যে কোথায় ডাউট হয়েছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো, কারণ এই দুর্দিনের বাজারে জ্ঞানই হলো আসল বন্ধু যে তোমাকে বাঁচাতে পারে। ঠিক আছে, আজকের এই অবধি। দেখা হচ্ছে পরের ভিডিওতে ওয়াটার অ্যাবসর্পশন নিয়ে। আর বাই দ্য ওয়ে, যদি তোমার কাছে আইএস কোড না থেকে থাকে তো ডেফিনেটলি আমার কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদের আইএস কোড দেওয়ার ব্যবস্থা করে দেবো। ঠিক আছে, তাহলে অবশেষে বিদায় নিলাম এই পর্ব থেকে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।